শান্তি বর্ষিত হোক। আজকের এই ক্লাসে ত্রিকোণমিতি উচ্চতর গণিতের এসএসসি উচ্চতর গণিতের ত্রিকোণমিতির 8.1, 8.2 এবং 8.3 এই অনুশীলনীটার উপরে যে সৃজনশীলগুলো আসে এটার উপর ক্যাডেট কলেজের কোয়েশ্চেন সলভ নিয়ে একটু আলাপ করব। যদিও আসলে এই সমাধানের কোনো শেষ নাই, বিকজ ম্যাথস হচ্ছে এমন একটা জিনিস যেটাকে এন্ডিং বলে কিছু নাই। তবে আমরা যেটা করি সেটা হচ্ছে যে টেস্ট পেপার সলভ করার ক্ষেত্রে টেস্ট পেপারের যে অঙ্কগুলো আসছে সেগুলো যদি আমরা একটু প্র্যাকটিসের মধ্যে রাখি তাহলে হয়তো আমাদের পরীক্ষায় কেমন প্রশ্ন আসে সেই ব্যাপারে একটা ধারণা থাকবে এবং আমাদের যেই প্র্যাকটিসটা সচল থাকলে আমাদের ফিলিংসটাও ভালো কাজ করে। তো এটা মির্জাপুর ক্যাডেট কলেজের কোয়েশ্চেন, তোমাদের কাছে টেস্ট পেপার থাকলে তোমরা দেখবা। সো এখানে এবিসি হিসাবে তিনটা অংশ লেখা আছে, যে এ হচ্ছে কট থিটা, বি কসেক থিটা, সি হচ্ছে ট্যান থিটা প্লাস কট থিটা। তো মির্জাপুর ক্যাডেট কলেজের প্রথম যে প্রশ্নটা এটা লিখেছে যে মনে করো যে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত। প্রথম প্রশ্ন ক নাম্বার, যে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত হচ্ছে 5:6:7। কোণের অনুপাত এরকম তো দিয়ে বলেছে যে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত। আচ্ছা, তো বৃত্তীয় মান বলতে এখন আমাকে নিঃসন্দেহে রেডিয়ানে প্রকাশ করতে হবে। তো আমরা যখনই অনুপাত দেওয়া থাকবে, এই ধরনের অঙ্কগুলো প্রায় কমন। সো যখন তোমরা দেখবে যে অনুপাত দেওয়া থাকবে তখন ধরে নিতে হবে যে এটাকে এক্স রেডিয়ান হিসাব করতে হবে, এবং আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হবে পাই রেডিয়ান। তো এই ক্ষেত্রে আমরা কি বলবো, আমরা হচ্ছে ধরি, আমরা লিখবো হচ্ছে ধরি এরকমভাবে যে ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে, সুতরাং আমরা বলবো কোণ তিনটি যথাক্রমে। আমরা লিখবো এরকমভাবে যে ধরি এই কোণ এই তিনটি যথাক্রমে কত। যেহেতু 5:6:7 দেওয়া আছে, আমি এখানে লিখবো যে এটা হচ্ছে 5x রেডিয়ান, 6x রেডিয়ান এবং হচ্ছে 7x রেডিয়ান। এই তিনটা কোণ আমি ধরে নিচ্ছি এবং আমাকে বলেছে বৃহত্তম কোণের বৃত্তীয় মান বের করতে। তো বৃহত্তম কোণটা নিঃসন্দেহে 7x রেডিয়ান হবে। তো এখন আমরা এইটা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি যেহেতু পাই রেডিয়ান, আমি বলতে পারি যে প্রশ্ন মতে বা আমরা জানি এরকমভাবে যে 5x এই রেডিয়ান প্লাস 6x রেডিয়ান প্লাস 7x রেডিয়ান ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান। তা এটা হচ্ছে আমাদের একদম কমন সেন্স, এটা আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, সেই হিসাবে বৃত্তীয় কোণের ক্ষেত্রে আমরা এটা লিখবো। সুতরাং 5, 6, 11 আর 7 হচ্ছে 18। তার মানে আমরা বলতে পারি যে 18x রেডিয়ান হচ্ছে পাই রেডিয়ান। তার মানে আমি x রেডিয়ানের মান বলতে পারবো অ্যাকচুয়ালি π/18 রেডিয়ান। সুতরাং এই রেডিয়ানটা আমরা নাও লিখতে পারি, বাট xc বা x এই অংশটার মান হচ্ছে π/18। তো এখন আমাকে যদি বলেছে বৃহত্তম কোণের মান নির্ণয় করতে, তো আমরা কি লিখবো? সুতরাং আমরা লিখব সুতরাং বৃহত্তম কোণ হচ্ছে কত? কোণ হচ্ছে এই যে 7x রেডিয়ান, তার মানে এটা হচ্ছে 7π/18। সুতরাং এইটাই হচ্ছে মির্জাপুর ক্যাডেট কলেজের প্রথম যেই কোয়েশ্চেন। হ্যাঁ, একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া থাকলে এই বৃত্তীয় মানে সর্ববৃহৎ কোণ যেটা, এটার বৃত্তীয় মান কত? এটা হচ্ছে 7π/18। তো এরকমভাবে যদি অনুপাত চেঞ্জ করেও দেয়, তোমরা অনুপাতের মানগুলোকে ঠিক রেখে এটা পাই রেডিয়ান ধরবা, এবং আমরা জানি যে টোটাল কোণ হচ্ছে পাই রেডিয়ান এবং আমাদের বৃহত্তম কোণের মান হচ্ছে 7π/18। তো এই হচ্ছে খুব প্রাথমিকভাবে সহজ একটা অঙ্ক, এটা তোমরা জানো। পরের কোশ্চেনটা হচ্ছে এরকম বলেছে যে a প্লাস বি, এই যে a প্লাস বি এটা ইকুয়াল টু যদি পি হয়, যদি এটা ইকুয়াল টু পি হয় তখন প্রমাণ করতে বলেছে সাইন থিটা। তার মানে ওরা বলেছে আমাকে এটা প্রমাণ করতে যে a প্লাস বি যদি পি হয়, তাহলে মির্জাপুর ক্যাডেট কলেজ সাইন থিটা, এই যে সাইন থিটা এটা প্রমাণ করতে হবে প্লাস মাইনাস 2p ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস 1। এখন তোমার চিন্তা হইতে পারে যে এই ম্যাথটা করার সময় আমরা কোন দিক থেকে কিভাবে যাব। এখন অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবা, আমরা কিভাবে সমাধান করব এটা নির্ভর করবে আমাকে কি প্রমাণ করতে দিছে তার উপরে। আমাকে এই জায়গায় আসতেই হবে। তো এখন a প্লাস বি এটা যদি দেওয়া থাকে, তো আমি এখন লিখব যে দেওয়া আছে। আমরা লিখব হচ্ছে এবারে যে খ নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার, আমরা লিখব যে দেয়া আছে কি
এ প্লাস বি ইজ ইকুয়াল টু পি, এটাই তো দেওয়া। এখন আমার এ কি? সুতরাং আমি জানি এ হচ্ছে কট থেটা প্লাস কোসেক থেটা ইকুয়াল পি। এখন আমি চিন্তা করব যে আমি কিভাবে এই সাইনে পৌঁছাইতে পারি। তো সাইনে পৌঁছানোর জন্য এই কট থিটাকে আমি 1/tan থিটা লিখলে হবে না, আমি চাইবো এই অনুপাতে পৌঁছাইতে। সুতরাং আমি যদি এই অনুপাতে যেতে চাই, আমি এই পাশ থেকে লিখি যে কট থিটা মানে হচ্ছে, আমি জানি কস থিটা বাই সাইন থিটা, আর কোসেক থিটা মানে 1/sin থিটা। এটা আমি কেন লিখলাম? কারণ আমাকে যেখানে প্রমাণে যাইতে হবে সেটা চিন্তা করব। তো এখন আমি এটার মানে লসাগু করব। এটা হচ্ছে সাইন থিটা, তাহলে এখানে থাকতেছে কস থিটা প্লাস 1 ইজ ইকুয়াল পি। এখন আমি যদি উভয় পক্ষকে বর্গ করি, তাহলে বর্গ করলে এটা হচ্ছে 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার হবে, এইটা সাইন স্কোয়ার থিটা হবে, এইটা পি স্কোয়ার হবে। তো এই চিন্তাগুলো আমরা দ্রুত করে ফেলবো। তো আমরা এখানে লিখবো হচ্ছে 1 প্লাস কস থিটা, এটা হচ্ছে হোল স্কোয়ার ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু পি স্কোয়ার। আমরা একটা নোট দিব উভয় পক্ষকে কি করে? বর্গ করে। তখন এই যে হিসাবটা আমি কি লিখবো, যে 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার। তো আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, আর সাইন স্কোয়ার থিটা মাথায় আসলেই কিন্তু আমরা জানি এটা 1 মাইনাস কজ স্কোয়ার থিটা হবে। তো সাইন স্কোয়ার থিটা যদি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা হয়, তো আমি এটা বলতে পারি না যে এটা অ্যাকচুয়ালি হচ্ছে 1 স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার থিটা, তার মানে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতেই পারি। তো আমি এখানে লিখবো হচ্ছে এটা 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার, নিচে হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, বিকজ সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কজ স্কোয়ার থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু পি স্কোয়ার। এখন আমি কি লিখবো? বাকি কাজটুকু লিখবো। সেটা হচ্ছে এই যে 1 প্লাস কজ স্কোয়ার থিটা, আমি এটাকে লিখতে পারি 1 প্লাস কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা, এবং নিচে আমি এটাকে লিখতে পারি 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা ইকুয়াল পি স্কোয়ার। এখন আমি বাকি কাজটুকু লিখব। তো বাকি কাজটুকু করার জন্য আমাকে একটু পরের রাউন্ডে যেতে হবে। তো এই 1 প্লাস কস থিটা 1 প্লাস কস থিটা আমার কাটা যায়, তো এটা আমি কাটতে পারি। বাকি কি থাকলো? বাকি থাকলো 1 প্লাস কস থিটা, নিচে হচ্ছে 1 মাইনাস কস থিটা ইকুয়াল পি স্কোয়ার। এটা হচ্ছে আমার এই পাশ থেকে আমি বাকি পাইলাম। এখন আমি কি করলে এখানে আমি আসতে পারবো? আমি দেখতেছি আমার এখানে পি স্কোয়ার প্লাস 1 আছে, তার মানে পি স্কোয়ার প্লাস 1 করতে গেলে আমাকে এখানে যোজন বিয়োজন করতে হবে। যে আমি পি স্কোয়ারে আসলাম, কিন্তু পি স্কোয়ারে কেন আসছি? বিকজ এই যে আমার এখানে একটা অংশ যেটা দেওয়া আছে পি স্কোয়ার, আমাকে এখানে যাওয়া লাগবে। তো এখন আমি যদি হিসাব করি যে এখানে আমি যদি যোজন বিয়োজন করি, তাহলে কি হবে? এটা হচ্ছে উপরে 1 প্লাস কস থিটা, নিচে 1 প্লাস কস থিটা। তো একবার আমি যোজন করব এটাকে, তাহলে এটা হচ্ছে প্লাস 1 মাইনাস কস থিটা, আর নিচে মাইনাস 1 প্লাস কস থিটা হবে, বিকজ আমি এটাকে বিয়োগ করছি। এবার আমি ওই অংশটাকে একটু মুছি, কারণ এটা তোমরা অলরেডি জানো এখানে কি হবে। এটাকে একটু মুছলাম, এই জায়গাটাই মুছে ফেলি। তো এখন বিষয়টা হচ্ছে আমার এখানে আমি লিখবো হচ্ছে এখন পি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস 1। আমি অবশ্যই এখানে নোট দিব যে এটা হচ্ছে আমি যোজন বিয়োজন করেছি। কেন আমি এটা করলাম? কারণ আমাকে দেখতে হবে যে আমি কি কোথায় পৌঁছাইতে চাই। এবার আমি একটা অংশ পেয়েছি। দেখুন আমি দেখলাম যেখানে কস থিটা কাটা যায়, 1 1 কাটা যায়, তাহলে উপরে থাকতেছে 2, নিচে থাকতেছে 2 বাই কস থিটা। এখন এখানে হচ্ছে পি স্কোয়ার প্লাস 1, নিচে হচ্ছে পি স্কোয়ার মাইনাস 1। তো 2 কাটা গেলে কি থাকে? 1 বাই কস থিটা। কিন্তু গল্পটা হচ্ছে যে আমার প্রমাণ করতে হয়েছে পি স্কোয়ার প্লাস 1 নিচে, কিন্তু এখানে পি স্কোয়ার প্লাস 1 উপরে। এখন আমি যদি ব্যস্তকরণ করে দিই, তাহলে এটা 1 বাই কস থিটা থাকে। বিষয়টা হচ্ছে এইরকম যে এটা 1 বাই কস থিটা, তাহলে এটা হচ্ছে পি স্কোয়ার প্লাস 1 পি স্কোয়ার মাইনাস 1। আমি যদি ব্যস্তকরণ করি তাহলে এটা এরকম হয়ে যাবে যে কস থিটা 1 বাই কস থিটা হয়ে যাবে কস থিটা, পি স্কোয়ার মাইনাস 1টা উপরে চলে যাবে, পি স্কোয়ার প্লাস 1 নিচে। এইটা হচ্ছে আমি ব্যস্ত করলাম, ব্যস্ত করে। এখন আমি যদি এটাকে আবার বর্গ করি, তো বর্গ করলে এখানে কি থাকতেছে?
cos স্কয়ার থিটা ইকুয়াল উপরে কি থাকতেছে a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে সূত্রটা হচ্ছে a স্কয়ার মানে p টু দি পাওয়ার 4 মাইনাস 2p স্কয়ার প্লাস 1 a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, আর নিচে হচ্ছে p টু দি পাওয়ার 4 প্লাস যেহেতু a প্লাস b হোল স্কয়ার তো প্লাস 2p স্কয়ার প্লাস 1। এটা আমি কি করলাম, আমি হচ্ছে বর্গ করে পাইলাম। কেন করছি? কারণ আছে, কারণ এই যে আমি এখন এটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার লিখব, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এত। তার মানে উপরে কি থাকতেছে p টু দি পাওয়ার 4 মাইনাস 2p স্কোয়ার প্লাস 1 p টু দি পাওয়ার 4 প্লাস 2p স্কোয়ার প্লাস 1। এখন আমি যদি সাইন স্কোয়ারটাকে ওই পাশে নেই আর এই পুরা অংশটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 1 মাইনাস এইটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা হবে। তখন আমি এটা লিখতে পারবো যে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এই যে 1 মাইনাস এই অংশ p টু দি পাওয়ার 4 মাইনাস 2p স্কোয়ার প্লাস 1 p টু দি পাওয়ার 4 প্লাস 2p স্কোয়ার প্লাস 1। এখন আমি যদি পরের অংশটাতে যাই যে এখানে কি হইতে পারে, এখানে আমি যদি চিন্তা করি যে সাইন স্কোয়ার থিটা, এখন এটা হচ্ছে আমি লসাগু করব। তাহলে এখন যদি আমি চিন্তা করি যে এটা হচ্ছে p টু দি পাওয়ার 4 প্লাস 2p স্কোয়ার প্লাস 1, তাহলে এটা এখানে গুণ হবে। তাহলে এটা কি হচ্ছে p টু দি পাওয়ার 4 প্লাস 2p স্কোয়ার প্লাস 1 মাইনাস এই যে মাইনাস p টু দি পাওয়ার 4 মাইনাসে মাইনাসে প্লাস 2p স্কোয়ার, তারপরে মাইনাসে প্লাসে মাইনাস 1 এই থাকতেছে। তাহলে কি থাকতেছে? থাকতেছে হচ্ছে এই যে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওইখানে কি কি কাটা যায়? কাটা যায় হচ্ছে এই p4 p টু দি পাওয়ার 4 কাটা প্লাস 1 মাইনাস 1 কাটা থাকতেছে 4p স্কোয়ার। তাহলে এই যে 4p স্কোয়ার উপরে থাকতেছে, নিচে p টু দি পাওয়ার 4 প্লাস 2p স্কোয়ার প্লাস 1 আমরা কখন লিখছিলাম? এই p স্কোয়ার প্লাস 1 এর বর্গ, তাই না? তাই আমি এখন এখানে কি লিখতে পারি? এটার বদলতে লিখতে পারি p স্কোয়ার প্লাস 1 এর বর্গ। এখন যদি আমি পুরো রাশিটাকে বর্গমূল করি তখন কি হবে? আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব। তো বর্গমূল করলে আমার আসতেছে সাইন থিটা প্লাস মাইনাস প্লাস ইকুয়াল টু প্লাস মাইনাস এই যে 4p স্কোয়ারের বর্গমূল করলে আসবে 2p, আর p স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার এটা বর্গমূল করলে আসবে p স্কোয়ার প্লাস 1। এই হচ্ছে প্রমাণ। এখন তোমাদের কাছে মনে হইতে পারে অনেকগুলো স্টেপ, কিন্তু আমার কাছে মনে হয় এই অঙ্কগুলা করলে এটা আসলে কঠিন কিছুই না, আমার ব্যক্তিগত মতামত। কারণ এখানে কোনো কঠিন কিছু নাই, অঙ্কগুলো একটু লেংদি হয়, কিন্তু ত্রিকোণমিতির এই জায়গাগুলোকে একটু মনে প্রাণে ভালোবেসে করতে পারলে আমার মনে হয় যে একটা ধৈর্যের পরীক্ষা থাকে, যেহেতু ম্যাথমেটিক্স একটা প্র্যাকটিসের বিষয় এবং ধৈর্যের বিষয়, এটা ভালো কাজ করবে। সুতরাং এই যে প্রুফটা এটা তোমরা পারো, না পারার কিছু নেই, থিংস আর ইজি। আমি a প্লাস বি ইকুয়াল টু পি যদি হয় তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে। আমি কেন এইভাবে গেলাম? তোমাদের কাছে যদি আরও কোনো ভালো আইডিয়া থাকে তোমরা আমাকে বলতে পারো, মানে আমি একভাবে করেছি, তোমাদের কাছে যদি আরও কোনো ভালো আইডিয়া থাকে সেটাও গ্রহণযোগ্য হইতে পারে। তো একটা পর্যায়ে আমি পি স্কোয়ার বানালাম, যোজন বিয়োজন করলাম, একবার ব্যস্ত করলাম, বর্গ করলাম, আবার বর্গমূল করলাম, সব শেষে আমি ওই জায়গাটাতে পৌঁছাতে চাই যে সাইন থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 2p ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস 1। এটা মির্জাপুর ক্যাডেট কলেজের সৃজনশীলের ক্ষয়ের কোয়েশ্চেন 2021-এর সৃজনশীল টেস্ট পেপার অনুসারে। ঠিক আছে, এখন যদি তোমরা একটু মনে প্রাণে এবার দেখো যে স্যার তাহলে পরের কোয়েশ্চেনটাকে এটা মুছে দিলাম, পারবা, না পারার কিছু নাই। এখন যদি আমি গ নাম্বারটা খেয়াল করি, গ এই প্র্যাকটিসটা তোমরা একটু কইরো, মানে তোমরা একটা সৃজনশীল দেখলে বা একটা ত্রিকোণমিতির একটা ডিজাইন দেখলে দেখবা যে পরের গুলাতে তুমি সবসময় লক্ষ্য রাখবা যে তোমাকে কি প্রমাণ করতে বলেছে, আর প্রমাণ করতে বলার কারণে কিভাবে সেই জায়গায় পৌঁছানো যাবে। এই প্র্যাকটিসটা একটা স্টুডেন্ট যখন স্বাধীনভাবে করে ফেলবে তখন ত্রিকোণমিতি তার কাছে কঠিন বলে আমার মনে হয় না সামনে থাকবে। এরপর আরেকটা প্রশ্ন হচ্ছে c = 4/√3। কি বলেছে? c = 4/√3 হলে থিটা এর সম্ভাব্য মান নির্ণয় করে, যেখানে থিটা এর রেঞ্জ দিয়েছে। আচ্ছা, c কত ছিল জানো? c ছিল হচ্ছে tan θ প্লাস cot θ। দেখো
ওরা গ নাম্বার কোয়েশ্চেনে সি এর মান দিয়েছে 4/√3, তাই তো? হ্যাঁ, 4/√3, এবং থিটার রেঞ্জ দিয়েছে 0-র চাইতে বড়, 2π এর চাইতে ছোট। সুতরাং থিটা ইজ ডেফিনেটলি গ্রেটার দেন 0 অ্যান্ড লেস দেন 2π। তার মানে কি? তার মানে আমি এখন আমার চতুর্ভাগের কথা চিন্তা করব, 0-র চাইতে বড় আর 2π এর চাইতে ছোট। তার মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ কোয়াড্রেন্ট এখানে আছে। এখন সি দেওয়া আছে, সি এর মান কত? সি এর মান হচ্ছে tan θ প্লাস cot θ সমান হচ্ছে 4/√3। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি নিঃসন্দেহে দুইটা অনুপাত রাখলে এখানে মিলাতে পারবো না, আমাকে একটাতে যাওয়া লাগবে। তো আমি যদি একটাতে যাই, সে ফর এক্সাম্পল আমি tan θকে জীবিত রাখলাম, এই cot θকে 1/tan θ বানাই দিলাম, তাহলে এখানে থাকতেছে 4/√3। এখন যদি আমি tan θকে এখানে হিসাব করি, তাহলে এখানে কি থাকতেছে? tan স্কোয়ার θ প্লাস 1 ইজ ইকুয়াল টু 4/√3। আমি ক্রস গুণ করে দেই, তাহলে আমার √3 tan স্কোয়ার θ প্লাস √3, এটা হচ্ছে 4 tan θ। আমরা একটা নোট দিব বজ্রগুণ করে। তারপরে আমি যদি এখন এটাকে একটু হিসাব করি যে এটাকে একটু মিডল টার্মের পর্যায়ে আনা যায় কিনা, 4 tan স্কোয়ার √3 tan স্কোয়ার θ রাখলাম, এটাকে এই পাশে আনলাম যে 4 tan θ প্লাস √3 ইজ ইকুয়াল 0। তো এটাকে আমি একটু ইসে করি, মিডল টার্ম করি। সো √3 tan স্কোয়ার θ, এটাকে আমি যদি লিখি যে -3 tan θ মাইনাস tan θ ইজ ইকুয়াল √3, হয়তো হয়। তাহলে আমি যদি এখন এখান থেকে কি কমন নেই, √3 tan θ, এটাই কমন নেই, √3 tan θ, সরি এটা হচ্ছে প্লাস √3 সমান 0। এখন আমি যদি √3 tan θ কমন নেই, কি থাকতেছে? এখানে √3 tan θ কমন নিলে এটা হচ্ছে √3 ইন্টু √3 tan θ, তাহলে এটা হচ্ছে √3 tan θ কমন নিলে এইখানে থাকতেছে tan θ মাইনাস √3। এই যে এটা 3 মানে কি? √3 ইন্টু √3 tan θ, তাহলে √3 tan θ কমন থাকলে বাকি থাকবে √3। আর এখান থেকে যদি আমি -1 কমন নেই, তাহলে এখানে থাকতেছে tan θ মাইনাস √3 ইকুয়াল 0। তার মানে আমি কি লিখতে পারছি? আমি লিখতে পারছি যে tan θ মাইনাস √3 কমন নিলাম, √3 tan θ মাইনাস 1 ইকুয়াল 0। তার মানে এখন আমি কি লিখব? এখন আমি লিখব যে ঘটনা কি হতে পারে? ঘটনা হচ্ছে এমন যে এখন বা এখানে এই যে tan θ মাইনাস √3, তার মানে এই tan θ মাইনাস √3 ইকুয়াল টু 0, অথবা এই যে এটা √3 tan θ মাইনাস 1, তার মানে √3 tan θ মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে কি? এখন ঘটনা হচ্ছে এই tan θ ইকুয়াল √3 হবে, ইকুয়াল √3, আর ওইটার কি অবস্থা? এই 1 ওই পাশে যাবে এবং এখানে হবে tan θ হচ্ছে 1/√3। এবার তোমরা বলো যে tan θ কতর মান √3? 60 ডিগ্রি। tan 60 মানই তো √3। তো tan 60 মান যদি √3 হয়, তাহলে tan 30 মান 1/√3। তাহলে এটা tan 30, এটা tan 60। 60 মানে কত? π/3। আর 30 মানে কত? π/6। তার মানে কি? দুইটাই ধনাত্মক মান। এখন এটা যদি ধনাত্মক হয়, আমি একটু ভাবি যে আমার এই চতুর্ভাগের কোন জায়গাটা হচ্ছে tan এর জন্য পজিটিভ। এটা তো অল পজিটিভ সবাই জানে, তো এটা সাইন কসেক, এটা tan cot, আর এটা cos sec। তার মানে এই যে থার্ড কোয়াড্রেন্ট, এটা tan cot এর জন্য পজিটিভ। তার মানে এই থার্ড কোয়াড্রেন্টে আসার বুদ্ধিটা হচ্ছে আমাকে পাই হিসাব করতে হবে, পাই প্লাস এই জায়গায় আসতে হবে, হুইচ ইজ পজিটিভ ফর tan। tan অনুপাতটা থার্ড কোয়াড্রেন্টে যদি পজিটিভ হয়, তাহলে tan থিটার মান √3। তার মানে আমি লিখতে পারি যে tan θ ইজ ইকুয়াল টু 10 π/3। পারি লিখতে? তো 10 π/3 মানে কি? √3। আর ওইখানে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি হচ্ছে tan θ হচ্ছে 10 π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। এই 10 π/θ এটাকে আমি এইটাও লিখতে পারি যে π/3, এটা আমার এই ঘরটাতেও আসতে পারে, যেহেতু আমি দুইটা অনুপাত পাবো, প্রত্যেকটা অনুপাতের জন্য অ্যাটলিস্ট আমার দুইটা মান থাকবে। তো আমি এটার বদলে এটাও লিখতে পারি যে 10
এই পাই প্লাস পাই বাই 3 পারি না লিখতে? আবার আমি ওইখানেও লিখতে পারি, যেহেতু এটা ধনাত্মক মান, সুতরাং আমি এটা লিখতে পারি tan পাই প্লাস পাই বাই 6। যদি তাই হয় তাহলে আমি এটা লিখতে পারবো যে tan 3 পাই বাই প্লাস, তার মানে এটা হচ্ছে 4 পাই বাই 3, এই একটা। আর ওইখানে কি, এখানে হচ্ছে tan 6 পাই বাই প্লাস, তার মানে এটা হচ্ছে 7 পাই বাই 6। তার মানে আমি এখানে tan এর এই মানগুলোর জন্য থিটার সম্ভাব্য কি কি মান পাচ্ছি? আমি থিটার মান পাচ্ছি 1, এই যে এটা পাই বাই 3, সরি আমার একটা রেড পেন দরকার ছিল, হ্যাঁ। তার মানে আমি এটা পাচ্ছি পাই বাই 3 একটা, 4 পাই বাই 3 একটা, পাই বাই 6 একটা, 7 পাই বাই 6 একটা। তার মানে থিটা এর সম্ভাব্য মান। সুতরাং এই যে থিটা এর সম্ভাব্য মান, এখন আমার কথা হচ্ছে এই অধ্যায়ের যতগুলো ম্যাথ আছে এই জায়গাটাই হচ্ছে একটা বিষয়, যে কোন কোয়াড্রেন্টে গেলে আমি এই ভ্যালুটা পাবো। আমি কেন এটা পাই প্লাস পাই বাই 3 করলাম? আমি তো জানি √3 হচ্ছে 60 ডিগ্রি মানে √3, তার মানে পাই বাই 3 √3 ইটস ওকে। তাহলে থিটা ইকুয়ালস টু পাই বাই 3 একটা ভ্যালু পাবো। এখন আমি যদি পাই প্লাস পাই বাই 3 চিন্তা করি, তাহলে এটা থার্ড কোয়াড্রেন্টে আসে। থার্ড কোয়াড্রেন্টেও আমি জানি tan এর মান ধনাত্মক, বিকজ এটা tan এরই ঘর। তার মানে উভয় ক্ষেত্রে আমি সেম কাজ করলাম। যদি নেগেটিভ হইতো তাহলে আমি সেকেন্ড এবং ফোর্থ কোয়াড্রেন্টে চিন্তা করতাম যে এটা ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে tan নেগেটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টেও tan নেগেটিভ, কিন্তু থার্ড কোয়াড্রেন্টে tan পজিটিভ। সুতরাং আমার থিটার সম্ভাব্য মান হচ্ছে আমার এই যে পাই বাই 3, তারপরে হচ্ছে পাই বাই 6, তারপর 4 পাই বাই 3, 7 পাই বাই 6। এখন বলো আমাকে এটা বোঝা গেল কিনা? এই হচ্ছে আমার থিটার সম্ভাব্য মান। তো একটা টিউটোরিয়ালে আমি প্রথমে চিন্তা করেছিলাম যে 2টা ক্যারেট কলেজ সলভ করাই দিব, কিন্তু ক্যারেট কলেজ কেন টার্গেট করা? ক্যারেট কলেজগুলো করলে জিনিসগুলো আরেকটু স্মুথ হয়, একটা স্টুডেন্টের প্র্যাকটিসের লেভেলটা আরেকটু বাড়ে। এই যে অঙ্কগুলা করা, এগুলা কিন্তু কঠিন না। ওই যে থিটার সম্ভাব্য মান বের করার ক্ষেত্রে আমার যখন প্লাস মাইনাস আসবে, তখন প্লাসের ক্ষেত্রে আমি 2টা মান পাবো, মাইনাসের ক্ষেত্রে 2টা মান পাবো, একাধিক মানও পাইতে পারি, তার বেশিও পাইতে পারি। নির্ভর করবে আমাকে কি রেঞ্জ দিয়েছে। যে রেঞ্জ দিয়েছে 2 পাইয়ের চেয়ে ছোট, তার মানে এই মানগুলো অবশ্যই 2 পাইয়ের চেয়ে ছোট হবে, এগুলো অবশ্যই 2 পাইয়ের চেয়ে ছোট। সুতরাং যেহেতু থিটার মান 0-র চাইতে বড়, দিজ আর অল গ্রেটার দেন 0 অ্যান্ড লেস দেন 2 পাই, সো ডেফিনেটলি উই ক্যান সে যে এটা হচ্ছে ভ্যালুগুলো 7 পাই বাই 6, 4 পাই বাই 3, পাই বাই 6 অ্যান্ড পাই বাই 3। ঠিক আছে? সুতরাং এই জায়গায় আর কোনো কনফিউশন থাকার কথা না আই গেস। তারপরও যদি তোমাদের কোনো অবজারভেশন থাকে, কথা থাকে বা কোনো ধরনের মন্তব্য থাকে, আমাকে জানাবা। আর অঙ্কটা প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিসটা করতে থাকো। বাকি ক্লাসে দেখা হবে। সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আল্লাহ হাফেজ। ভালো থাকো, সুস্থ থাকো।